আসসালামু আলাইকুম। সরি, আজকে একটু দেরি হয়ে গেল, 8:14 বাজে, 14 মিনিট লেট হয়ে গেছি। অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটা জিনিস করতেছিলাম, কাজ করতেছিলাম আপনাদের জন্য। আমরা গত ক্লাসে গাউসের সূত্র পড়তেছিলাম। সো আমি গাউসের সূত্রের আপনাদের বই পর্যন্ত যা আছে সেগুলোর প্রয়োগ দেখাই দিছি। এখন আজকের ক্লাসটা আমি শুরু করতে চাই একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়ে। সো আমি আজকের ক্লাসে কমপ্লিটলি আউট অফ দ্য বক্স একটা সিনারিও নিয়ে ডিসকাস করব। এই প্রবলেমটা কোথায় আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি। প্রবলেমটা আমি পেলাম অ্যাকচুয়ালি, কোথায় যেন পাইছি, কোন বইটাই যেন পাইছি, এখন আবার খুঁজে পাচ্ছি না। যাই হোক, প্রবলেমটা মাথায় ঢুকে গেছে। প্রবলেমটা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ইন্ডিয়ান একটা বইয়ের মধ্যে আমি পাইছি। বইটা হচ্ছে ডিসি পান্ডের একটা বই। সো পান্ডের বইয়ে দেখলাম একটা সুন্দর প্রবলেম আছে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি পুরোপুরি আপনাদের এইচএসসি সিলেবাসের সঙ্গে মিলে যায়। এই জন্য আমি প্রবলেমটা দিয়ে শুরু করব। মানে প্রবলেমটা খুব সহজ, কনসেপচুয়ালি প্রবলেমটা খুব সহজ, কিন্তু আমরা প্রবলেমটা একটু দেখব। চলেন দেখি। আমি প্রবলেমটা আগে লিখি, লিখে তারপর শুরু করব। প্রবলেমটা হচ্ছে একটা চিকন রিং আছে, থিন রিং। তাহলে একটা থিন রিং যদি আমি নেই, ধরেন একটা থিন রিং, এটা একটা ভেরি থিন রিং। এটা হচ্ছে রিং তৈরি করার জন্য আমার তাহলে দুইটা সার্কেল লাগবে। সো আমরা একটা রিং তৈরি করছি। এই ইউনিফর্মলি চার্জ থিন রিং, এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জ, মানে এটা সুষমভাবে চার্জড, এবং এখানে পজিটিভ চার্জ আছে, সব পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ এখানে আছে এইভাবে। তাহলে সকল পজিটিভ চার্জ এখানে থাকলো। পজিটিভ চার্জ আছে, এবং আপনার এটা রেডিয়াস, রেডিয়াস অফ দ্য রিং। ওমা, ইংরেজিতে লিখে ফেলতেছি, বাংলায় লিখি। রিং এর ব্যাসার্ধ, রিং এর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আর হচ্ছে রিং এ 12 ন্যানোকুলম চার্জ, 12 ন্যানোকুলম পজিটিভ চার্জ সুষমভাবে বিন্যস্ত বা বন্টিত। এখন রিং এর যে কেন্দ্র আছে, এই কেন্দ্রগামী একটা অক্ষ, সেই অক্ষের উপরে 25 সেন্টিমিটার দূরত্বে, রিং এর কেন্দ্রগামী অক্ষের উপর কেন্দ্র হতে 25 সেন্টিমিটার দূরত্বে একটি ইলেকট্রন ধরে রাখা আছে। একটা ইলেকট্রনকে সেন্টার থেকে 25 সেন্টিমিটার দূরত্বে আমরা জাস্ট ধরে রাখছি। ওকে, এখন ইলেকট্রনটিকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে, ইলেকট্রনটিকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলে 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে ইলেকট্রনের গতিপথ কিরকম হবে। ইলেকট্রনের গতিপথ কি রকম হবে, এটা হচ্ছে 1। আর 2 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে কেন্দ্রে পৌঁছানোর পর বা কেন্দ্রে পৌঁছানোর সময় ইলেকট্রনের বেগ কত হবে। ইলেকট্রনের বেগ কত হবে, এটা কোশ্চেন। যারা নর্ডেম কলেজে আছেন তাদের কুইজ টাইপ কোশ্চেন হয়ে গেছে পুরো। দেখেন একটা রিং আছে, চার্জিত রিং। এই রিং এর উপরে পজিটিভ চার্জ দেওয়া আছে। এই পজিটিভ চার্জগুলা যে রিং এ আছে সেই রিং এর রেডিয়াস, এই রিংটার রেডিয়াস যেটা সেন্টার পয়েন্ট থেকে আমার যে রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার।
এখানে টোটাল চার্জ কিউ রাখা আছে +12 ন্যানোকুলম, +12 ন্যানোকুলম। সেন্টার পয়েন্ট থেকে অক্ষের উপরে কত দূরত্বে, 25 সেন্টিমিটার দূরত্বে একটা ইলেকট্রন ধরে রাখা আছে। তাহলে ইলেকট্রনটাকে যদি স্থির অবস্থা থেকে আমরা ছেড়ে দেই, ইলেকট্রনের গতিপথ কিরকম হবে সেটা নির্ণয় করতে বলছে। আর কেন্দ্রে পৌঁছানোর সময় ইলেকট্রনের বেগ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। এখন চলেন আমরা প্রবলেমটা সলভ করতে শুরু করব, কিন্তু এর আগে একটু চিন্তা করেন তো যে আমার এটা আসলে কিরকম হইতে পারে। একটা রিং এর সেন্টার পয়েন্ট থেকে একটা দূরত্বে একটা পজিটিভ ইলেকট্রন রেখে দিছি। ইলেকট্রনটা যখন আসতে শুরু করবে সেন্টারের দিকে, তখন সেন্টার পয়েন্টে যখন রিচ করবে ওই মুহূর্তে আপনার ইলেকট্রনের ভেলোসিটি কত। ওকে, এখন তানভীর যে আরাস বলছেন ভাইয়া কেন যেন ব্লার আসতেছে, ব্লার দেখি তো। রিং এর সেন্টার পয়েন্ট থেকে একটা দূরত্বে ভিডিওর শুরুর দিকটায় হুম, আচ্ছা কোশ্চেনটাকে আমি রেখে দিছি, কোশ্চেন তো দেখা যাচ্ছে। ব্লার কেন আসছে আমি আসলে বলতে পারবো না, কারণ আমি তো খেয়াল করিনি। এখন তো মনে হয় ব্লার আসতেছে না, এখন আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সো অনেক সময় ব্লার হয় নেটের প্রবলেমের কারণে। ওকে, হ্যাঁ শুরুর দিকটা কিছুটা ব্লার থাকে, মানে আপনি যখন জয়েন করতেছেন, আপনারা যখন জয়েন করতেছেন তখন কিছুটা সময় ব্লার থাকতেছে। ব্লার থাকার পরে এটা অবভিয়াসলি নেটের প্রবলেম। আপনারা যারা জয়েন করছেন তারা একটু ওয়েট করেন, আমি যে কিছুটা টাইম দিলাম এই কারণেই যে ব্লারিংটা এখন ঠিক হয়ে গেছে, এখন সবার ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, চলেন প্রবলেমটা করি। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, আমার আজকে এই প্রবলেমটা দেখে মজা লাগছে। অ্যাকচুয়ালি আপনাদের আমার আজকে ক্লাস শুরু করতে 14 মিনিট দেরি হয়েছে না, আমি 6-7 মিনিট ধরে এই কোশ্চেনটা পেয়ে চিন্তা করতেছিলাম যে বাচ্চাদেরকে এই কোশ্চেনটা আজকে করাবো ইনশাল্লাহ। তো একটা প্রবলেম দেখার পর তো আমার আগে নিজের একটু চিন্তা করতে হয়, আমি তো এত জ্ঞানী গুণী মানুষ না যে প্রবলেম দেখে ধুম করে সলভ করে ফেলবো। সো বেশ মজা পেলাম আমি প্রবলেমটা পড়ে। আমার মোটামুটি পুরো প্রবলেমটা সলভ করতে অ্যারাউন্ড 6 মিনিটের মতো লাগছে পড়ার পরে। সো আসেন, আপনাদের আরো কম সময় লাগবে ইনশাল্লাহ। এই যে রিং এর উপরে পজিটিভ চার্জ আছে। এবার আমি রিংটা আবার আঁকবো, নিচে আঁকবো একটা রিং, নিচে আমি আঁকতেছি। এই যে রিং, ভিতরে একটা বৃত্ত আঁকি। এবার রিং এর উপরে যদি পজিটিভ চার্জ থাকে, রিং এর সেন্টারটা ধরলাম ও, এটা রিং এর সেন্টারটাকে আমি ধরতেছি ও বিন্দু। আর রিং এর কেন্দ্র থেকে এইখানে 25 সেন্টিমিটার দূরত্বে এখানে একটা পি বিন্দু আছে। তাহলে পি বিন্দুতে একটা ইলেকট্রনকে ধরে রাখা হয়েছে, দেখেন পি বিন্দুতে একটা ইলেকট্রনকে ধরে রাখা হয়েছে, এবং রিং এর উপরে পুরা রিং এর মধ্যে দেওয়া আছে কি পজিটিভ চার্জ, তাহলে পুরা রিং এ দেওয়া আছে পজিটিভ চার্জ। এখন এই পজিটিভ চার্জ গুলা ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনটাকে আপনি যদি ধরে না রাখেন তাহলে ইলেকট্রনটা কিন্তু দৌড় দিতে শুরু করবে কোন দিকে, রিং এর সেন্টার পয়েন্টের দিকে। এখন এই যে এইখানে পি পয়েন্টে একটা ফোর্স আছে, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে, একদম স্ট্রেট ভিতরের দিকে। কিভাবে একটু দেখেন, আমরা যদি ভেক্টর নোটেশন গুলো চিন্তা করি, এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনটাকে টানতেছে, এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনটাকে টানতেছে। জিনিসটা খেয়াল করেন, একদম উপরের পজিটিভ চার্জ ইলেকট্রনটাকে ভিতরের দিকে টানতেছে, একদম নিচের পজিটিভ চার্জও ইলেকট্রনটাকে ভিতরের দিকে টানতেছে। এখন এই দুইটা ফোর্সের যদি কম্পোনেন্ট বা উপাংশ নেই, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ, আবার নিচের পজিটিভ চার্জের জন্য যে ফোর্স তার একটা উপাংশ এক্স অক্ষে, আর একটা উপাংশ কি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুটা কি হবে, নাকচ হয়ে যাবে। তার মানে লব্ধি বলটা হবে কেন্দ্রমুখী। তাহলে ইলেকট্রনের উপর ইলেকট্রনের উপর রিং এর চার্জগুলোর জন্য লব্ধি বল কেন্দ্রগামী অক্ষরেখা বরাবর।
খেয়াল করেন আমার এই যে প্রত্যেকটা চার্জ, একটা রিং যেহেতু সুষম একটা বস্তু, এটা সিমেট্রিক প্রতিসম বস্তু, তার মানে কি রিং এর প্রত্যেকটা পয়েন্টের জন্য উল্টা দিকে আরেকটা পয়েন্ট আছে। সো আবারও দেখাই, দেখেন ধরেন এইখানে আমার এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনটাকে টানতেছে ভিতরের দিকে, তাহলে এইটার জন্য প্রতিসম আরেকটা এখানে পজিটিভ চার্জ আছে, এটাও টানতেছে তাকে কোন দিকে, ভিতরের দিকে। আবারও দুইটা ফোর্সকে যদি আমরা ভাগ করি কম্পোনেন্ট বা উপাংশে, দেখেন এক্স অক্ষ বরাবর উপাংশগুলা সব যোগ হয়ে যায়, কিন্তু ওয়াই অক্ষের উপাংশগুলা কি হয়ে যায়, নাকচ হয়ে যায়। তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, রিং এর সেন্টার লাইন বরাবর ভিতরের দিকে কাজ করবে। কিন্তু যেই রিংটা সেন্টারে, রিং এর সেন্টারে ইলেকট্রনটা আসবে, তাহলে ইলেকট্রন রিং এর সেন্টারে আসলে, রিং এর কেন্দ্রে আসলে, কেন্দ্রে লব্ধি বল শূন্য, কেন্দ্রে লব্ধি বল শূন্য। কেন কেন্দ্রে লব্ধি বলটা শূন্য হবে? আমার যখনই ইলেকট্রনটা রিং এর সেন্টার পয়েন্টে চলে আসবে, তখনই কেন্দ্রে আমার লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। কেন লব্ধি বলটা শূন্য হবে সেটা দেখি। আমার যদি রিংটা এটা হয়, এটা রিং, আমার ভিতরে রিংটা সরিয়ে নেই। এই যে রিং, রিং এর উপরে আমি কি রাখছি, পজিটিভ চার্জ রাখছি, তাহলে এই রিং এর উপরে শুধুমাত্র পজিটিভ চার্জ রাখা। এখন ভিতরের যে পয়েন্ট আছে, দেখেন এইখানের পজিটিভ চার্জ এইখানকার ইলেকট্রনটাকে কোন দিকে টানবে, এদিকে টানবে। আবার এই দিকের পজিটিভ চার্জ এই ইলেকট্রনকে এদিকে টানবে। আবার ধরেন এখানে একটা পজিটিভ চার্জ আছে, এইটার জন্য সিমেট্রিক যেহেতু সুষমভাবে চার্জগুলা বিন্যস্ত। খেয়াল করেন তাহলে এই চার্জটা ইলেকট্রনটাকে টানবে এইদিকে, কিন্তু ঠিক অপোজিটে আরেকটা চার্জ ইলেকট্রনকে এদিকে টানবে। এই চার্জ ইলেকট্রনকে এইদিকে টানবে, অপোজিট দিকে আরেকটা ফোর্স এদিকে টানবে। তাহলে সবগুলা বল একটা একটাকে কি করে দিচ্ছে, নাকচ করে দিচ্ছে। তাহলে রিং এর কেন্দ্রে লব্ধি বলটা কত হবে ইলেকট্রনের উপরে, জিরো। বুঝাইতে পারতেছি? সুতরাং রিং এর তাহলে বাইরে যখন ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটার উপরে অ্যাকচুয়ালি একটা বল আছে, কিন্তু বলটা কি কেন্দ্রগামী অক্ষরেখা বরাবর। যখনই ইলেকট্রনটা রিং এর সেন্টার পয়েন্টে চলে আসবে, তখনই এইখানে আসার পরে লব্ধি বলটা কত হয়ে যাবে, সিম্পলি জিরো হয়ে যাবে। তাহলে এখন গতিটা কিরকম গতি হয় সেটা চিন্তা করি। একটা রিং এখানে এইভাবে আছে, সো রিংটার বাইরে, এই রিং এর বাইরে এই পয়েন্টে একটা ইলেকট্রন রাখা আছে। ইলেকট্রনটার উপরে এই পয়েন্টে একটা ফোর্স আছে, ফোর্সের ডিরেকশন কি, কেন্দ্র বরাবর ভিতরের দিকে। কিন্তু এখানে যখন আসলো ফোর্স কত হয়ে গেল, জিরো হয়ে গেল। বাট খেয়াল করেন যেহেতু ফোর্স আছে, এখানে কি হবে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ হবে। তাহলে যে মুহূর্তে কেন্দ্রে পৌঁছাবে, কেন্দ্রে তার কিন্তু একটা ভেলোসিটি আছে। কেন্দ্রে ফোর্স জিরো হলেও কেন্দ্রে কি ভেলোসিটি আছে না? ভেলোসিটি থাকার কারণে একটা গতিশক্তি থাকবে। গতিশক্তির কারণে ইলেকট্রনটা অন্যদিকে আসতে শুরু করবে, গতিশক্তির কারণে ইলেকট্রনটা এইদিকে আসবে। কিন্তু যতই ইলেকট্রনটা এইদিকে আসবে, আবার রিংটাকে ভিতর দিকে টানতে শুরু করবে। সুতরাং এই ইলেকট্রনটা যখন কেন্দ্রে আসবে, ইলেকট্রন রিং এর কেন্দ্রে যখন আসবে, তখন তার উপর বল শূন্য হলেও তার বেগের কারণে একটি গতিশক্তি থাকবে। এখন যখন এই গতিশক্তি থাকতেছে, তখন অ্যাকচুয়ালি গতিশক্তির কারণে সে কি করতেছে, রিংটা ভেদ করে উল্টা পাশে যাচ্ছে। আবার যখন উল্টা পাশে যাচ্ছে, তখন তাকে আবার আকর্ষণ করতেছে। ফলে এটা একটা অনেকটা পর্যাবৃত্ত গতির মতোই কাজ করবে। সুতরাং এইটার বিহেভিয়ার হবে নাথিং বাট কি গতি, একটা পর্যাবৃত্ত গতি হবে। চলেন আমরা জিনিসটাকে দেখি এবং বুঝি। দেখেন আমি ভিডিওটা অন করলাম, আমার হাতে এটা একটা রিং, এই যে এটা একটা রিং, তাহলে এটা একটা রিং। এই রিং এর উপরে ধরেন আমি পজিটিভ চার্জ রাখছি, এই রিংটা পুরোটা জুড়ে পজিটিভ চার্জ রাখা আছে। এখন আমি একটা ইলেকট্রনকে
কোন একটা পয়েন্টে এই রিং এর কেন্দ্রগামী অক্ষ বরাবর বাইরে কোথাও রাখতেছি, তাহলে এইদিকে কোথাও রাখতেছি। এই যে আমার বাম হাতে রিংটা ধরা, এই যে বাম হাতে রিংটা, এই যে রিং, রিং এর কেন্দ্রগামী অক্ষ বরাবর বাইরে আমার ডান হাতে একটা চার্জ রাখা। যখন এই চার্জটাকে ছেড়ে দিলাম, এই রিং এর উপরে থাকা পজিটিভ চার্জ কেন্দ্রগামী অক্ষ বরাবর তাকে অ্যাট্রাক্ট করবে কোন দিকে, রিং এর ভিতরের দিকে। যখন রিং এর সেন্টারে আসবে চার্জটা, সেন্টার পয়েন্টে বল কত, শূন্য। কিন্তু বল শূন্য হলেও তার কি অলরেডি সে যে আসছে একটা ত্বরণ পাইছে, ত্বরণের কারণে এই পয়েন্টে এসে কি একটা গতিশক্তি পাইছে না। এখন এই গতিশক্তির জন্য রিং এর ভিতরের ইলেকট্রনটা গতিশক্তির জন্য এখান থেকে আবার বের হয়ে উল্টা দিকে যাবে। তো এখান থেকে আসতেছে বলের কারণে আসলো, এসে এখানে বলটা শূন্য, সে একটা বেগ নিয়ে আছে। এবার এই বেগ নিয়ে সে যখন বের হয়ে যাচ্ছে, রিং এর পজিটিভ চার্জ তাকে পিছন থেকে টানতেছে, তাহলে তার গতিশক্তি আবার কমতেছে। গতিশক্তি কমে এক সময় গতিশক্তি শূন্য হয়ে গেলে সে থামবে, থেমে আবার দেখেন একই রকম সে কি দুলতে শুরু করবে না। তাহলে এটা কি হয়ে গেল, সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল ছন্দিত গতি। সুতরাং একটা সুষমভাবে চার্জিত রিং এর কেন্দ্র বরাবর কোন একটা রেখায় যদি আমি বিপরীত ধর্মী চার্জ রাখি, ধরেন এখানে আমি রাখলাম প্রোটন, তাহলে এখানে ইলেকট্রন রাখলে ইলেকট্রনটা আসবে, সেন্টার ভেদ করে এদিকে যাবে, আসবে যাবে, আসবে যাবে, একটা পর্যাবৃত্ত গতি হলো। আর যদি এই রিং এর উপরে ইলেকট্রন রেখে বাইরে একটা প্রোটন রাখি, সেক্ষেত্রেও এটা কি হবে, পর্যাবৃত্ত গতি হবে। তাহলে আমরা এখন এই যে পর্যাবৃত্ত গতিটা তৈরি হলো সেটা বুঝে গেলাম। তাহলে এইখানে সুতরাং ইলেকট্রনের গতি, সরল ছন্দিত গতি বা পর্যাবৃত্ত গতি হবে। এবার ইলেকট্রনের গতি যদি পর্যাবৃত্ত গতি হয়ে থাকে, এখন আমাকে যেটা বের করতে হবে সেন্টার পয়েন্টে ইলেকট্রনের বেগ কত। সো দেখেন কোশ্চেনের সেকেন্ড অংশ যেটা ছিল, কোশ্চেনের খ নাম্বার, কেন্দ্রে পৌঁছানোর সময় ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে কেন্দ্রে এখন ইলেকট্রনের বেগ কত হবে, চলেন সেটা বের করি। ওকে, কেন্দ্রে ইলেকট্রনের বেগ। এইবার এই অংশটা সোজা, কেন্দ্রে ইলেকট্রনের বেগ বের করাটা আসলে খুবই সোজা। কেন সোজা সেটা বুঝিয়ে বলতেছি। যে আমার আগে রিংটা আঁকে নেই, এটা রিং, রিং এর কেন্দ্র ধরেন ও বিন্দু, এটা ও, আর বাইরের বিন্দুটা হচ্ছে পি। তাহলে পি বিন্দুতে একটা বিভব আছে ভিপি, আর ও বিন্দুর বিভব কত, ভি0। তাহলে এই পি বিন্দু থেকে জিনিসটা যখন ও বিন্দুর দিকে আসতেছে, আমার এই যে বিভব শক্তি ইনটু চার্জ, আমি আপনাদেরকে এটা পড়াইছি, কৃতকাজ ইকুয়ালস টু এখানে চার্জটাকে ইলেকট্রন কোথা থেকে আসতেছে, ভিপি থেকে, ভিপি থেকে কোথায় আসতেছে, ভি0 তে আসতেছে। তাহলে ভিপিতে তার একটা কি আছে, বিভব শক্তি আছে, ভিপিতে বিভব শক্তিটা ভিপি, ও বিন্দুতে তার বিভব শক্তি হচ্ছে ভি0। তাহলে বিভব শক্তির যে পরিবর্তন সেটাই কিসে রূপান্তরিত হবে, গতিশক্তিতে। তাহলে ই ইন্টু ভিপি মাইনাস ভি0, এটা হচ্ছে হাফ এম ই ভি স্কোয়ার। এমই কেন লিখলাম, কারণ হচ্ছে এখানে আমার ইলেকট্রন নড়াচড়া করতেছে। এখন দেখেন এগুলো বড়, এগুলো হচ্ছে বিভব, এগুলো বড় ভি, ভি এর উপরে দাগ দিয়ে আমি এগুলোকে ক্যাপিটাল ভি বুঝাচ্ছি। তাহলে আমার যে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে সেটা গতিশক্তিতে রূপান্তর হবে, আমার এখান থেকে ছোট ভি এর মান বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভিপি কত, ভি0 কত। আমার পি বিন্দুর বিভব কত, ও বিন্দুর বিভব কত। পি বিন্দুতে যদি বিভব চিন্তা করতে যাই, ভিপি ইকুয়ালস টু 1/4πε0, এইখানে কিউ পুরাটা। একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু গাউসের সূত্রের কনসেপ্টটা আমাদের আনতে হবে। কিভাবে গাউসের সূত্রের কনসেপ্ট আনতে হবে, আমরা যদি এই যে গোলকটাকে চিন্তা করি, গোলক না রিংটাকে যদি একটা সুষমভাবে চার্জিত বস্তুই চিন্তা করা হয়, ব্যাসার্ধ কত, 10 সেন্টিমিটার। তাহলে পি বিন্দু কি 10 সেন্টিমিটারের ভিতরে না বাইরে, বাইরে। তাহলে কোনো একটা সুষমভাবে চার্জিত বস্তুর বাইরে কোনো এক বিন্দুতে আমি কি নির্ণয় করব, বিভব নির্ণয় করব। সো আমি কনসেপ্টটা আপনাদেরকে দিচ্ছি। ধরেন এই রিংটাকে, এই রিংটা, এই রিংটার সেন্টার পয়েন্ট থেকে আমি রিংটাকে এখন একটা গোলক হিসাবে চিন্তা করি, স্ফিয়ার, একটা গোলক বা স্ফিয়ার, এটা হচ্ছে রিং।
রিং এর সেন্টার পয়েন্ট থেকে আমি কত দূরত্বে দেখতেছি? 25 সেন্টিমিটার দূরত্বে। এবার কনসেপ্টটা হচ্ছে, আমার যদি সবগুলো চার্জ রিং এর উপরে না থেকে পৃষ্ঠেও সঞ্চিত থাকতো বা সেন্টার পয়েন্টে পুঞ্জীভূত থাকতো, তাহলে কিন্তু একই বলরেখা বের হইতো। আবার বলতেছি, চার্জ গুলো সবাই যদি রিং এর উপরে না থেকে রিং এর কেন্দ্রে সঞ্চিত থাকতো, তাহলে একই পরিমাণ কি বের হইতো? বলরেখা বের হইতো। তার মানে কেন্দ্রবিন্দুর সাপেক্ষে পুরো চার্জটা চিন্তা করে পি বিন্দুতে আমি যে বিভব পাবো সেটাই ভিপি। সো কিউ ডিভাইডেড বাই এইখানকার দূরত্বটা হচ্ছে ওপি। তাহলে ভিপি সমান 1/4 পাই এপসিলন 0 কিউ বাই ওপি। আমি আরেকবার রিপিট করতেছি যে ভাই এটা কেমনে লিখলাম, চার্জ তো অনেকগুলা, অনেকগুলা চার্জকে আমি সেন্টার পয়েন্টে পুঞ্জীভূত চিন্তা করছি। খেয়াল করেন জিনিসটা, আমি আরেকটা ডায়াগ্রাম আঁকি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, ধরেন একটা রিং এর উপরে অনেকগুলা চার্জ আছে, এরকম অনেকগুলা চার্জ আছে। এখন পজিটিভ চার্জের জন্য কি হবে? বলরেখা বের হবে। সো বলরেখা বের হবে চারপাশে, এই যে বের হচ্ছে। এইবার আপনি যদি সবগুলা চার্জকে এখান থেকে সেন্টারে ঢুকায় দেন, তাহলে কি বলরেখা চেঞ্জ হবে নাকি বলরেখা একই থাকবে? বাইরে একই বলরেখা থাকবে। তাহলে বাইরে যদি একই বলরেখা থাকে, বলরেখা বা ক্ষেত্র, ক্ষেত্র চেঞ্জ হচ্ছে না। তড়িৎ ক্ষেত্র যদি চেঞ্জ না হয়, তাহলে বিভবটাও কি থাকবে? একই থাকবে। সুতরাং আমার পি বিন্দুর বিভবটা তাহলে ভিপি সমান 1/4 কিউ বাই ওপি। কিউ কত ছিল? 12 ন্যানোকুলম ছিল। 9 ইন্টু 10 পাওয়ার 9, কিউ ছিল 12 ন্যানোকুলম, 12 ইন্টু 10 পাওয়ার -9। আর ওপি 25 সেন্টিমিটার। তাহলে ওপি যদি 25 সেন্টিমিটার হয়ে থাকে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এটাকে ডিলিট করা যাক। ডিভাইডেড বাই ওপিটা হচ্ছে 0.25। এখন তাহলে 18 ডিভাইডেড বাই 0.25 ভোল্ট। সো 18 কে 0.25 দ্বারা যদি ভাগ করি 72 ভোল্ট হয়ে যাবে। ভিপি হচ্ছে 72 ভোল্ট। একইভাবে ভিও, যেটা ও বিন্দুর যে ভোল্টেজ 1/4 পাই এপসিলন 0, চার্জ কিন্তু কিউ এ আছে। ও বিন্দুর জন্য দূরত্ব কত? আর রিং এর উপরে অনেকগুলা বিন্দু আছে, সবগুলা বিন্দু থেকে দেখেন সেন্টার পয়েন্টের ব্যাপারটা খুব সোজা। প্রত্যেকটা চার্জের জন্য ও বিন্দুতে বিভব বের করে আমি যোগ করলে হবে না? তাহলে এইরকম সবগুলা চার্জ মিলেই তো কিউ। আমি আপনাদেরকে জিনিসটা আবার বুঝাচ্ছি। দেখেন, এই ক্ষেত্রে কেন কিউ বাই আর, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং, আরটা হচ্ছে কার ব্যাসার্ধ? রিং এর ব্যাসার্ধ। জিনিসটা একটু দেখেন, আমি রিংটা দিয়ে আবার বুঝাচ্ছি। এই যে রিংটা আছে, এই রিং এর সেন্টার পয়েন্টে বিভব কত? এখন রিং এর পৃষ্ঠে এখানে একটা চার্জ আছে, এই চার্জের জন্য সেন্টার পয়েন্টে বিভব বের করলাম, এই পাশের চার্জের জন্য বিভব বের করলাম। তাহলে কিউ1 কিউ2 কিউ3, এইভাবে যতগুলা চার্জ আছে সবগুলা মিলে কি বড় কিউ। আমার তাহলে সবগুলা চার্জ কিউ, কিন্তু দূরত্ব কি সবার সেম না? সুতরাং আমার তাহলে কি হবে? সবগুলা চার্জ ডিভাইডেড বাই হচ্ছে দূরত্ব। আমি ইকুয়েশনটা ভেঙে ভেঙে লিখি, আপনারা আরো সহজে বুঝবেন। ধরেন আমার এইখানে চার্জ আছে কিউ1, এখানে আছে কিউ2, এখানে আছে কিউ3, এখানে আছে কিউ4, এখানে কিউ5, এভাবে আছে। তাহলে একটার জন্য বল হবে 1/4 পাই এপসিলন 0 কিউ1 ডিভাইডেড বাই আর। আরেকটার জন্য কত হবে? কিউ2 বাই আর। আরেকটার জন্য কত হবে? কিউ3 বাই আর। এইভাবে মিলে শেষ পর্যন্ত কিউ এন বাই আর। এখন আমি যদি আরটাকে কমন নিই, 1/4 পাই এপসিলন 0, 1/r কমন নিচ্ছি, কিউ1 কিউ2 এইভাবে কি কিউ এন পর্যন্ত যোগ করে দিব না? তাহলে কিউ এন পর্যন্ত যোগ করলে কি মোট চার্জই পাচ্ছি না? 1/4 পাই এপসিলন 0 1/r এর জায়গায় কিউ বাই আর হয়ে যাবে। কনসেপ্টটা বুঝছেন? আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। এখানে দেখাইলাম যে সবগুলো চার্জ মিলিয়ে সেন্টার পয়েন্টের যে বিভব ভিও সেটা হবে 1/4 পাই এপসিলন 0 কিউ বাই আর। তাহলে এখানে মান যদি বসাই আমরা, 9 ইন্টু 10 পাওয়ার 9, 12 ন্যানোকুলম, 12 ইন্টু 10 পাওয়ার -9। আচ্ছা, আমি এখানে 2 লিখে ফেলছি, আমার তো ক্যালকুলেশন ভুলে গেছে। এটা 12 ন্যানোকুলম, তাহলে 12 9 12 108, 108 কে 0.25 দ্বারা যদি ভাগ করি, ভুল করে ফেলছি, 108, তার মানে 4 8 32, এটা 432 ভোল্ট হবে। সরি, আমি 12 ন্যানোকুলমকে 2 মিলি ন্যানোকুলম লিখে ফেলছি, তাহলে এটা হবে 432 ভোল্ট। আর এখানে এটা আর হচ্ছে 0.1, তাহলে 0.1 যদি এখানে হয়, একইভাবে 9 12 108 ডিভাইডেড বাই 0.1, তার মানে 1080 ভোল্ট।
বাকি ক্যালকুলেশনটা আশা করি ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। কারণ এখন ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 9.1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 60, সরি এটা তো ভর লিখে ফেলছি। ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19, 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা ভিপি মাইনাস ভিও করতেছিলাম, কিন্তু আসলে আমি এখানে একটা ছোট্ট ভুল করছি। ভিপি মাইনাস ভিও যদিও করছি আমি, অ্যাকচুয়ালি আমার ভিপি পি বিন্দুর যে বিভব সেই বিভবটা দেখেন বেশি, আর ও বিন্দুর বিভবটা কম। আমরা সবসময় কি করি, বিয়োগ করি ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটকে। তাহলে ভিও মাইনাস ভিপি করার উচিত ছিল। সো ভিও মাইনাস ভিপি করলে আমরা একদম এক্সাক্ট পজিটিভ ভ্যালু পাইতাম। এখন সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে ভিও মাইনাস ভিপিটা আসলে স্ট্যান্ডার্ড। সো ভিও মাইনাস ভিপি যদি আমরা করি, এখানে একটা নেগেটিভ চলে আসবে। আমার এখানে 1080 মাইনাস 432। অ্যাকচুয়ালি আমি যদি এটা করি, ভিপি মাইনাস ভিও না করি, ভিও মাইনাস ভিপি করি, তাহলে চার্জের আর নেগেটিভ দিতে হবে না। হাফ এমই 9.1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 31 আর ভি স্কোয়ার। এখন ক্যালকুলেট করলে ভিটা কত বের হবে। সো বিশাল একটা বেগ নিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা এই রিং এর মাঝখানে প্রবেশ করবে। সো এইটা ছিল একটা অঙ্ক। এখন আপনারা তাহলে এটা সলভ করলেই পেয়ে যাবেন বেগটা কত। আমি আর সলভ করতেছি না, ক্যালকুলেশন করতেছি না, অনেক সময় চলে গেছে একটা ম্যাথে। ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথটা। এটা একদম পুরোপুরি কুইজ টাইপ কোশ্চেন, কুইজে থাকলে এইভাবে অ্যান্সার করে দিবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। এবার আজকে আমি আর যেটা পড়াবো আপনাদেরকে সেটা হচ্ছে একটা চার্জিত গোলকের ভিতরে কোথায় প্রাবল্য কত হবে, বাইরে কোথায় প্রাবল্য কত হবে, এই জিনিসগুলো আমরা দেখব। আমি অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে গাউসের সূত্রের একটু এক্সটেনশন পড়াবো, যে গাউসের সূত্র থেকে একটা চার্জিত নিরেট গোলকের জন্য প্রাবল্য বিভব, একটি চার্জিত নিরেট গোলকের জন্য বিভব ও প্রাবল্য। আমরা কিন্তু একটা নিরেট গোলক নিচ্ছি, মাইন্ড ইট। এটা কি গোলক? নিরেট গোলক, ভিতরে কোথাও ফাঁপা নাই। ফাঁপা গোলকের জন্য আমি কনসেপ্ট পড়াইছি, আজকে আরেকবার রিভিউ করব, কিন্তু আমরা আজকে নিরেট গোলক দেখতেছি। তাহলে নিরেট গোলক যদি হয়, চার্জিত নিরেট গোলক, ধরেন এটা একটা গোলক, এই গোলকটাকে একটু বড় করে আঁকি, কারণ না হলে বুঝতে কষ্ট হবে পরে। আমি গোলকটাকে একটু বড় করে আঁকতেছি। সো এটা একটা গোলক, এটা চার্জিত, তাহলে ধরলাম পুরোটাই চার্জিত, প্লাস চার্জ। এখন যদি পজিটিভলি চার্জিত হয়, এটা আমার সেন্টার পয়েন্ট থেকে এই ধরি গোলকের ব্যাসার্ধ এ ও মোট চার্জ কিউ। আজকের ক্লাসটুকু আমি শেষ করবো এটা দিয়ে, আমি একটু স্লোলি আগাবো, এই জিনিসটা ডিটেইলসে পড়াবো আপনাদেরকে, কারণ এটার থেকে এমসিকিউ টাইপের একটা গ্রাফ আসে, ওই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট এবং ম্যাথও আসতে পারে। তাহলে গোলকের ব্যাসার্ধটা এ, মোট চার্জ হচ্ছে কিউ। তাহলে এখন আমি তিনটা অঞ্চল পাবো, তিনটা অঞ্চল। কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব আর ধরলাম। এখন প্রথম অঞ্চল, এক নাম্বার হচ্ছে যদি আর লেস দেন এ হলে, আমার কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা এই গোলকের ব্যাসার্ধ থেকে ছোট, তার মানে অ্যাকচুয়ালি আমরা কেন্দ্রের ভিতরে, এই গোলকটার ভিতরে থাকতেছি। সো গোলকের ভিতরে যদি থাকি, ধরেন আর লেস দেন এ, তো আমি গোলকের ভিতরে এরকম একটা ছোট গোলক নিলাম, খেয়াল করেন এরকম একটা অংশ নিলাম। তাহলে এটা হচ্ছে একের জন্য, একের জন্য আমি তাহলে এইখানে যে দূরত্বটা পাচ্ছি কেন্দ্র থেকে, এই দূরত্বটা আর, এটা কি গোলকের ব্যাসার্ধ থেকে ছোট না? গোটা গোলকে যে চার্জটা, গোটা গোলকের চার্জটা হচ্ছে বড় কিউ, গোটা গোলকের চার্জটা বড় কিউ।
এখন আমার ভিতরে যে ছোট আর ব্যাসার্ধের গোলকটা তৈরি হলো, এটার চার্জ কি বড় কিউ না কম চার্জ? কম চার্জ। দেখেন আবার বলতেছি, আমার পুরা গোলকটা মিলে চার্জ আছে বড় কিউ। তাহলে ভিতরের যে ছোট অংশটা আছে এইটার জন্য চার্জ কিন্তু বড় কিউ নাই, এটার জন্য চার্জ ধরলাম কিউ। তাহলে আর লেস দ্যান যখন এ হবে তখন আমরা ধরে নেই, মনে করি আর ব্যাসার্ধের গোলকে চার্জ ছোট কিউ। এখন এই ছোট কিউ এর মানটা আগে বের করে নেই। দেখেন পুরা গোলকে আছে কি বড় কিউ চার্জ, তার মানে 4/3 পাই আর কিউব, সরি পাই এ কিউব, 4/3 পাই এ কিউব এই আয়তনের চার্জ বড় কিউ। তাহলে একক আয়তনের চার্জ কিউ ডিভাইডেড বাই 4/3 পাই এ কিউব। তাহলে 4/3 পাই আর কিউব আয়তনে যে চার্জ সেটা হচ্ছে কিউ ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই এ কিউব। এখন এখান থেকে আমরা তাহলে কত পাবো দেখেন, 4/3 পাই কাটাকাটি করি, কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। সো ছোট কিউটা তাহলে কিউ ইন্টু আর কিউব বাই এ কিউব পাচ্ছি। এটা হচ্ছে আমার কি ছোট গোলকটায় চার্জের পরিমাণ, ঠিক আছে। এখন আমরা এই ডায়াগ্রামটাকে একটু কপি করে নিয়ে যাই, কারণ ডায়াগ্রামটা আমাদের লাগবে। সো আমি এই ডায়াগ্রামটাকে কপি করব, কন্ট্রোল সি, আমরা পাশের পেজে চলে যাই, কন্ট্রোল ভি, ডায়াগ্রামটাকে উপরের দিকে তুলে দেই। ডায়াগ্রামটাকে সিলেক্ট করে উপরে তোলার কথা। সো ডায়াগ্রামটা সিলেক্টেড হলো, এটাকে উপরের দিকে তুলে রাখি। এই যে দেখেন, এখন ভিতরের যে ছোট গোলকটা আছে এই ছোট গোলকে চার্জের পরিমাণ কত, ছোট কিউটা, এই ছোট কিউটা বের হয়ে গেছে। ছোট কিউটা আমাদের কত বের হয়েছে, ছোট কিউ ইকুয়ালস টু বড় কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব, এটুকু লিখে রাখলাম। এখন দেখেন, আমরা যদি ছোট গোলকটাকে একটা গাউসিয়ান তল হিসেবে চিন্তা করি, এই যে ছোট গোলকটা আছে এই ছোট গোলকটাকে একটা গাউসিয়ান তল হিসেবে চিন্তা করব, এর ভিতরে চার্জ আছে কতটুকু, ছোট কিউ। এখন এর ভিতরে যদি কিউ চার্জ থাকে, গাউসের সূত্র অনুযায়ী এপসাইলন জিরো ই ডট ডিএস ইকুয়ালস টু ভিতরে যে আবদ্ধ চার্জের পরিমাণ সেই কিউ। এখন এপসাইলন জিরো তার মতোই আছে, ই ডট ডি এস যখন আমি করতে যাব, দেখেন ভিতরে যেহেতু পজিটিভ চার্জ আছে, বল রেখা কোন দিকে, বাইরের দিকে, তাহলে ই। আর ডিএস ক্ষুদ্র একটা অংশ, তলের উপর ক্ষুদ্র একটা অংশ, সেটাও কোন দিকে, বাইরের দিকে, তাহলে ই এবং ডিএস এর মাঝখানের কোণ কত, 0 ডিগ্রি, তাহলে ই ডিএস কস 0 ডিগ্রি, এটা হচ্ছে কিউ। এখন তাহলে আমরা এপসাইলন জিরো ই ডিএস ইকুয়ালস টু কিউ পাবো। এখন প্রাবল্য একটা ইউনিফর্ম ডিসটেন্সে যেহেতু ধ্রুব, আমরা এখানে শুধু ডিএস পাবো ইকুয়ালস টু কিউ। কিন্তু এই যে ইন্টিগ্রেশন অফ ডিএস, এটা আমাকে দিবে কি, এই গোলকটার আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল গোলকের 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ। তাহলে দেখেন ই বের হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। এখন কিউ এর মানটা আমরা এখানে বসাবো, কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। দেখেন এখান থেকে আর স্কয়ার আর আর কিউবে আর কাটাকাটি যাবে, কিউ আর বাই 4 পাই এপসিলন 0 এ কিউব থাকবে। তাহলে এটা কার জন্য, এটা যদি হচ্ছে 1 নাম্বার সিনারিও, ব্যাসার্ধ আর যদি লেস দ্যান কি হয়, আপনার গোলকের ব্যাসার্ধ এ হয়, তাহলে এটা হবে আমাদের জন্য কি, প্রাবল্য। এবার আসেন সেকেন্ড সিনারিওতে যাব। সিনারিও নাম্বার 2 হচ্ছে যদি আমার যে কেন্দ্র থেকে দূরত্ব সেটা গোলকের ব্যাসার্ধের সমান হয়, তখন কি হবে। এবার সেকেন্ড সিনারিও হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব গোলকের ব্যাসার্ধের সমান। সো সিনারিও নাম্বার 2, 2 নাম্বার সিনারিও যেটা,
সেটা হচ্ছে আমার যে আর এটা ইকুয়ালস টু এ। তাহলে আর যদি ইকুয়ালস টু এ হয়, খেয়াল করেন পুরো চার্জটাই কিন্তু পাচ্ছি আমি, আমার পুরো গোলকের চার্জে আমি পৃষ্ঠে পাচ্ছি। তাহলে এখানে ইটা ডিরেক্টলি যেটা বের করা যাবে, এপসাইলন জিরো ই ডট ডিএস ইকুয়ালস টু বড় কিউ পাচ্ছি। এখন এপসাইলন জিরো ই ডট ডিএস, আবার ই আর ডিএস এর কোণ একই দিকে, ই ডিএস ডিরেকশন একই দিকে, cos 0 ডিগ্রি ইকুয়ালস টু বড় কিউ। তাহলে এপসাইলন জিরো ই ডিএস ইকুয়ালস টু কিউ। কিন্তু ডি এর যদি করি, আমি যেহেতু আর ইকুয়ালস টু এ করে ফেলছি, 4 পাই স্কয়ার পাবো। সুতরাং ই বের হবে কিউ বাই 4 পাই এপসাইলন জিরো স্কয়ার বের হলো। আর 3 নাম্বার সিনারিও হচ্ছে যদি আমার এখানে আর গ্রেটার দ্যান এ হয়, মানে আমি গোলকের বাইরে যাচ্ছি, এটা হচ্ছে কি গোলকের বাইরে, গোলকের বাইরে, আর সমান এ হচ্ছে গোলকের পৃষ্ঠে। আর ফার্স্ট যে সিনারিওটা ছিল সেখানে যদি আমরা যাই, প্রথম যে সিনারিওটা ছিল, সো প্রথম সিনারিও যেটা ছিল সিনারিও নাম্বার 1, আর লেস দ্যান এ যেটা ছিল, এটা হচ্ছে গোলকের ভিতরে, আর লেস দ্যান এ হলো এটা গোলকের ভিতরে। সুতরাং তিনটা সিনারিও কিন্তু আমরা দেখতেছি। তাহলে গোলকের ভিতরে যদি আমি থাকি, সেক্ষেত্রে ফাংশনটা কি হয় সেটা আমরা ডেভেলপ করি। সরি, গোলকের বাইরে যদি থাকি, আমরা গোলকের বাইরে আসছি। এখন গোলকের বাইরে যদি আপনি আসেন, গোলকটার বাইরে, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ এ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। আপনি গোলকের বাইরে যে কোনো জায়গায় যান, গোলকের বাইরে যে কোনো জায়গায় যান, আপনি পুরা গোলকটার চার্জই পাচ্ছেন। তাহলে আপনি যদি এখানে আর ব্যাসার্ধের একটা গোলক চিন্তা করেন, এপসিলন জিরো ই ডট ডিএস, পুরো চার্জ কিউটাই পাবেন। কিন্তু এখানে এপসিলন জিরো ই এবং ডিএস এর মাঝখানের কোণ কত, 0 ডিগ্রি। দেখেন কেন 0 ডিগ্রি, এখান থেকে বল রেখা বের হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে ই, কারণ ভিতরে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। আর এই যে গোলকের যে তলটা আছে, এই তলের উপরে আমি যদি ডিরেকশন আগে একটা ভেক্টর ডিরেকশন, গোলকের তল থেকে ভেক্টর ডিরেকশন আসলে ডিএসটাও কোন দিকে, বাইরের দিকে হবে। এপসিলন জিরো ই ডিএস cos 0 ডিগ্রি, এটা হচ্ছে কিউ। এখন এখান থেকে এপসিলন জিরো ই ডিএস ইকুয়ালস টু কিউ। সো ই ইকুয়ালস টু হবে কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর স্কয়ার, যেখানে আর গ্রেটার দেন। তাহলে দেখেন আমরা অ্যাকচুয়ালি তিনটা রেঞ্জের জন্য তিনটা ভ্যালু পাইলাম। এখন এতক্ষণ ধরে অনেক কিছুই দেখাইলাম, এখন এগুলা মূল কাহিনী না, মূল কাহিনী অন্য জায়গায়। মূল কাহিনী হচ্ছে, দেখেন চ্যাপ্টার 7-এ আমি যখন মহাকর্ষ অভিকর্ষ আপনাদেরকে পড়াইছিলাম, সেই মহাকর্ষ অভিকর্ষের সঙ্গে এইখানে যে জিনিসটা আছে সেটুকু আমি ম্যাচ করাবো। ওকে, চলেন আমি এই যে সিনারিওটা বের হইলো, এই সিনারিওটাকে মহাকর্ষ অভিকর্ষের সঙ্গে ম্যাচ করাবো। দেখেন আমার একটা চার্জিত গোলক, এটা একটা চার্জিত গোলক, নিরেট গোলক। এই নিরেট গোলকের কেন্দ্র থেকে দূরত্বটা আমার জানা আছে আর, এটা কিউ, ব্যাসার্ধ হচ্ছে এ। যদি ই এর মান নির্ণয় করতে যাই, ই ই আমার ফাংশন আকারে আসতেছে, যখন আর লেস দ্যান এ হবে একটা ফাংশন হবে, আর ইকুয়ালস টু এ হলে একটা ফাংশন হবে, আর গ্রেটার দ্যান এ হলে একটা ফাংশন হবে। এখন আর সমান এ যখন হচ্ছে 1/4 পাই এপসিলন জিরো কিউ বাই স্কয়ার পাচ্ছি। আর গ্রেটার দ্যান এ যখন হচ্ছে 1/4 পাই এপসিলন জিরো কিউ বাই আর স্কয়ার হচ্ছে। আর আর লেস দ্যান এ হলে 1/4 পাই এপসিলন জিরো কিউ আর ডিভাইডেড বাই এ কিউব হচ্ছে। সো তিনটা ফাংশন পাইছি। একটু মনে করেন মহাকর্ষ অভিকর্ষে আমরা যখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে জি এর মানের পরিবর্তন দেখছিলাম, এক্সাক্ট এই জিনিসটাই দেখছিলাম, তিনটা ফাংশন দেখছিলাম। এখন আমরা গ্রাফ আঁকতে যাই, ই এর গ্রাফ, ই এর গ্রাফ দেখতে যাব আমরা। ই ই
কেন্দ্র থেকে দূরত্ব আর এর সাপেক্ষে। তাহলে যদি এখানে এ হয়, এটা এ, এই রেঞ্জটা হচ্ছে আর লেস দ্যান এ, এদিকে হচ্ছে আর গ্রেটার দ্যান এ। আর সমান এ হলে একটা ফিক্সড ভ্যালু পাবো, আর সমান এতে একটা ফিক্সড ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, 1/4πε0, এটার ভ্যালু ফিক্সড। কিউ মোট চার্জ ফিক্সড ডিভাইডেড বাই এ স্কয়ার, গোলকটার ব্যাসার্ধ ফিক্সড। কিন্তু যদি আর লেস দ্যান এ হয়, ফাংশনটা কি, ফাংশনটা এখানে লিখি। আর লেস দ্যান এর জন্য ফাংশনটাকে আমি আগে লিখবো। সো ফাংশনটা হচ্ছে 1/4πε0 কিউ ইন্টু আর ডিভাইডেড বাই এ কিউব, এটা হচ্ছে ই। তাহলে ইটা আছে কোন অক্ষে, ওয়াই অক্ষে, ওয়াই ইকুয়ালস টু, দেখেন কিউ ধ্রুব সংখ্যা, এ কিউব ধ্রুব সংখ্যা, 1/4πε0 এগুলো কি ধ্রুব সংখ্যা, তাহলে শুধুমাত্র আর থাকে না, তাহলে ই সমান একটা ধ্রুব সংখ্যা ইন্টু আরটা কি এক্স। আমি এক্স অক্ষে কি দেখতেছি, আর দেখতেছি, দেখেন আমি আরেকবার রিপিট করতেছি, ডান পাশে লিখি 1/4πε0 কিউ আর ডিভাইডেড বাই এ কিউব, এটা হচ্ছে ই। ই কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে আছে, আর কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4πε0 এ কিউব ইন্টু এক্স। এখন কিউ ধ্রুব সংখ্যা, এ কিউব ধ্রুব সংখ্যা, 1/4πε0 ধ্রুব সংখ্যা, y সমান কে এক্স। গ্রাফটা কিরকম হবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, তাহলে y সমান এ এক্স, যেহেতু একটা মূল বিন্দুগামী সরলরেখা, এই যে দেখেন প্রথমে পাচ্ছি মূল বিন্দুগামী সরলরেখা, কোথাকার জন্য, গোলকের ভিতরের জন্য। এখন গোলকের পৃষ্ঠ থেকে যদি বাইরে আসি, সেক্ষেত্রে এই যে এই পাশে এখানে যে ফাংশনটা, ডান পাশে আর গ্রেটার দ্যান এর জন্য যে ফাংশনটা, এটা কার জন্য ছিল, এই অংশটা ছিল আর লেস দ্যান এর জন্য, এই অংশ ছিল আর লেস দ্যান এর জন্য, এটা হচ্ছে আর লেস দ্যান এর জন্য। আর যখন আর গ্রেটার দ্যান এ করব, ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। তাহলে ইটা হচ্ছে ওয়াই অক্ষে, এই ইটা কোন অক্ষে, ওয়াই অক্ষে, ওয়াই cos 2 কিউ বাই 4πε0, এটা একটা ধ্রুব সংখ্যা, k1 ডিভাইডেড বাই আর স্কয়ার এক্স স্কয়ার। তাহলে ওয়াই cos 2 সামথিং বাই এক্স স্কয়ার। এই গ্রাফটা কি রকম হবে, এই যে এক্সপোনেনশিয়ালি এইভাবে নামতে শুরু করবে, অ্যাসিম্পটোটিক একটা কার্ভ হবে। দেখেন একটু মনে করেন মহাকর্ষ বিকর্ষে ঠিক এই গ্রাফে আমরা পড়ছিলাম। তাহলে পৃথিবীর ভরের জন্য যে কেন্দ্র থেকে মহাকর্ষীয় ক্ষেত্র যেভাবে চেঞ্জ হচ্ছে, একটা নিরেট গোলকে চার্জ থাকলে সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রাবল্য সেভাবে চেঞ্জ হচ্ছে। ওকে গেল প্রাবল্য, কিন্তু আরেকটা গ্রাফ আসে, সেটা হচ্ছে বিভবের গ্রাফ। মানে স্থিরতরির চ্যাপ্টারটায় অনেক ঝামেলা করা যায়, এগুলো কিন্তু সব বই অনুযায়ী আমি ঝামেলা করতেছি, এগুলো প্রত্যেকটা বইয়ের ঝামেলা। যাদের দেখতে বোরিং লাগতেছে ভাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু করার নাই, এই জিনিসগুলা একটু কষ্ট করে বুঝতে হবে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে এই যে এই এই যে গ্রাফটা দেখাইলাম, একটু দেখবেন বোর্ড পরীক্ষা এমসিকিউ তে এই গ্রাফ আসছে। ওকে এখন আসেন আমরা নেক্সট আগাই। প্রাবল্য পাইছি, এবার বিভব। তাহলে প্রাবল্য পাইছেন, বিভব কিভাবে বের করবেন, তাই না? চলেন আমরা প্রাবল্য থেকে বিভব বের করতে শিখি। আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলছিলাম অনেক আগে, বিভব এবং প্রাবল্যের পারস্পরিক রূপান্তর। সো দেখেন আমাদের বিভব এবং প্রাবল্যের পারস্পরিক রূপান্তর যখন ছিল, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর ছিল, মনে করেন। তাহলে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর যদি হয়, এখান থেকে ডিভি সমান মাইনাস ই ডিআর, और বিভব ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিআর। তাহলে প্রাবল্য জানি, প্রাবল্য থেকে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো, বিভবটা পাবো। তাহলে এখন আবার তিনটা রিজনের জন্য আমার বিভব বের করতে হবে, কিন্তু আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট জিনিস শিখাবো। আমি আগে ফাংশনটার গ্রাফ নিয়ে আসব, তারপর সেই গ্রাফ থেকে বাকি জিনিস করব। চলেন গ্রাফ নিয়ে আসি। এখানে আমি ই এর গ্রাফ আঁকবো, এটা হচ্ছে ই ভার্সাস আর, আর নিচে ভি এর গ্রাফ আঁকবো, এটা হচ্ছে ভি ভার্সাস আর। সো ই ভার্সাস আর এর গ্রাফটা ছিল এরকম, এভাবে উঠছে স্ট্রেট লাইন, তারপর এখান থেকে সে সুন্দর মতো কি হয়েছে, এইভাবে নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন তাহলে ভি ভার্সাস আর এর গ্রাফ দেখবো ই ভার্সাস আর এর গ্রাফ থেকে। দেখেন আমি একটু স্লোলি আগাচ্ছি এখন।
ই বনাম আর এর গ্রাফ আমার জানা আছে, পেয়ে গেছি, এখান থেকে আমার ভি বনাম আর এর গ্রাফ লাগবে। এখন ই এর গ্রাফটাকে ইন্টিগ্রেট করে আমি যেটা পাবো সেটা আমাকে ভি দিবে, ই এর গ্রাফটাকে ইন্টিগ্রেট করে আমাকে কি দিবে, ভি দিবে। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন মানে কি, ক্ষেত্রফল নির্ণয় করা। একটা জিনিস খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। এখানে কি স্ট্রেট লাইন না? স্ট্রেট লাইন হলে এখানে ঘাত কত, 1। ইন্টিগ্রেশন করলে ঘাত কত হবে, 2 হবে। তার মানে ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা স্কয়ার হয়ে যাচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন, ধরেন একটা স্ট্রেট লাইন y x, y সমান kx, ইন্টিগ্রেশন অফ y dx আমি যদি করি, ইন্টিগ্রেশন অফ kx dx কি পাবো, kx স্কয়ার বাই 2 পাবো না? তাহলে kx স্কয়ার বাই 2 এর গ্রাফটা কিরকম হবে, এখানে kx স্কয়ার বাই 2 এর গ্রাফটা এরকম হয়ে যাবে না? সো kx স্কয়ার বাই 2 এর গ্রাফটা এরকম। কিন্তু প্রবলেম হচ্ছে আমার এখানে ভি যখন বের করতেছি, দেখেন শুধু ইন্টিগ্রেশন না, একটা আবার মাইনাস আছে না? তাহলে মাইনাস যদি থাকে, আমার যদি পজিটিভ হইতো গ্রাফটা এরকম হইতো, কিন্তু পজিটিভ না, নেগেটিভ, তাহলে গ্রাফটা এরকম না হয় গ্রাফটা কিরকম হবে, নিচের দিকে যাবে। তাহলে গ্রাফটা হবে নিচের দিকে এরকম হবে। এটা হবে প্রথম অংশের গ্রাফ। আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন, আমার ভি সমান মাইনাস ইডিআর, এই যে ভি সমান কি আছে, মাইনাস ইডিআর আছে, ভি সমান মাইনাস ইডিআর। তাহলে ভি সমান যদি মাইনাস ইডিআর হয়, আমি ভোল্টেজ বের করার জন্য আগে ই এর গ্রাফটাকে ইন্টিগ্রেট করব। সরল রেখা এক ঘাতি ফাংশন, ইন্টিগ্রেশন করলে কয় ঘাতি ফাংশন হবে, 2 ঘাতি ফাংশন হবে। যাদের ইন্টিগ্রেশন নিয়ে দুর্বলতা আছে তারাও বুঝবেন, দেখেন এই যে এখানে আমি এক্সাম্পল দিছি, সরল রেখা এক ঘাতি ফাংশন y সমান kx। তাহলে এইখানে আমি যদি এই যে y সমান kx কে ইন্টিগ্রেট করি, দ্বিঘাত ফাংশন পাচ্ছি kx স্কয়ার বাই 2। তাহলে দ্বিঘাত ফাংশন হলে সেটা কার্ভ, বক্ররেখা হয়ে যায়। কিন্তু আমার ভোল্টেজের বেলায় সেটা আবার নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ হলে সেটা উপর দিকে না উঠে কি হবে, মাইনাস দিব, উল্টা দিকে চলে আসছে। এরপরে দেখেন, এই যে বিন্দুটায় প্রাবল্য কি ফিক্সড, তাহলে এই বিন্দুতে প্রাবল্য ফিক্সড আছে, খুব ভালো কথা, প্রাবল্য ফিক্সড আছে। এখন তাহলে যেখানে প্রাবল্য ফিক্সড আছে সেখানে ইন্টিগ্রেট করলে কি পাবো, একটা কন্টিনিউয়াস ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সরি কন্টিনিউয়াস না, একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট পাবো। কিন্তু এরপরে দেখেন এটা আবার কমতেছে না, এটা আবার কি হচ্ছে, কমতেছে। এটা অলরেডি কি ফাংশন, এটা দেখেন আমার এরপরের যে অংশটুকু আছে এইখানে ই এর যে ফাংশনটা, আমি ফাংশনটা লিখি। এখানে ই এর যে ফাংশনটা, ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। ফাংশনটা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, বুঝছেন? তাহলে আমার এইখানে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই, কিউ বাই 4πε0 আর পাওয়ার -2, আর পাওয়ার -2 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, আর পাওয়ার -1 আসবে, এবং একটা মাইনাস সামনে চলে আসবে না? চলেন এটাকে ইন্টিগ্রেট করি। ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিআর, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 আর -2 ডিআর, তাহলে কিউ বাই 4πε0 আর -2 কে ইন্টিগ্রেট করি, আর -1 আর আগে একটা মাইনাস ছিল, সামনে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে না? তাহলে কিউ বাই 4πε0 আর হবে। তাহলে ভ্যালুটা কি হবে, ঋণাত্মক না ধনাত্মক, ধনাত্মক হবে। তাহলে এখানে আমি যখন ভোল্টেজটা দেখতে যাব, ভোল্টেজটা ধনাত্মক ভ্যালু থেকে সে কি করবে, ডিক্রিজ করবে, এই যে ডিক্রিজ করলো। সো খেয়াল করেন আমার তাহলে একটা নিরেট গোলকের জন্য, নিরেট চার্জিত গোলকের জন্য বিভব এবং প্রাবল্যের গ্রাফ হচ্ছে এই দুইটা, এবং কোথায় কত বিভব হবে সেটাও কিন্তু ইন্টিগ্রেট করে বের করা যাচ্ছে। সো তাহলে এখন কি বুঝলাম, পরের ভবিষ্যতে যে ফিজিক্স পড়বেন, ইঞ্জিনিয়ার হবেন, ম্যাথ দুর্দান্ত হইতে হবে। এই যে দেখেন পিওর ম্যাথ, ম্যাথ ছাড়া হবেই না। ওকে, এখন আসেন আরো একটা জিনিস দেখাবো। দেখেন স্থির তড়িতের আজকের লেকচারটা সবচেয়ে কঠিন যাচ্ছে, আমি বুঝতেছি, কারণ অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল দক্ষতা কত বেশি জরুরি দরকার এটা আমি বারবার আপনাদেরকে বলি, অনেকবার বলছি আপনাদেরকে যে ম্যাথে ভালো হওয়া ছাড়া অ্যাকচুয়ালি ফিজিক্সে ভালো হওয়া কুসম্ভব ব্যাপার, অসম্ভব বেসম্ভব না, কুসম্ভব ব্যাপার। এখন একটু টের পাচ্ছেন? দেখেন কেউ যদি এই ই থেকে ভি বের করার জন্য ফাংশন বের করে করে গ্রাফ আঁকতে যায়, আল্লাহ মাফ করুক, অবস্থা খারাপ হয়ে যাবে।
কিন্তু আমি কি করলাম, জাস্ট ইন্টিগ্রেশনের আইডিয়া দিয়ে ই এর গ্রাফ জানি, ভি এর গ্রাফ বের করে ফেললাম। এখন আপনাদেরকে একটা ভাইস ভার্সা দেখাবো, উল্টা প্রসেস দেখাবো। ভি বের করে ফেলছি, ধুম করে ই বের হয়ে যাবে। চলেন দেখি, ভি বের করছি, ই বের করা শিখাই দিই। ধরেন আমি এখানে ভোল্টেজ ভি এর গ্রাফটা জানি, ভোল্টেজ ভি এর গ্রাফ জানি, তাহলে ই এর গ্রাফ জাস্ট দেখে দেখে মুখে মুখে বলবো। ভোল্টেজটা কোন দিকে, নিচের দিকে, নেগেটিভ। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে একটা দ্বিঘাত ফাংশন, ডিফারেন্সিয়েট করলে কি হবে, একঘাত ফাংশন হবে, তার মানে স্ট্রেট লাইন হবে। এবং আমরা শুরুতেই দেখছি ই এর সঙ্গে ভি এর যে সম্পর্ক, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। দেখেন ই সমান কি, মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত, বক্ররেখা মানে হচ্ছে দ্বিঘাত। তাহলে এইটা যদি দ্বিঘাত হয়, এটাকে যেই আমি ডিফারেন্সিয়েট করব একঘাত ফাংশন হবে। তাহলে যদি একঘাত ফাংশন হয়ে যায়, স্ট্রেট লাইন হয়ে যায়, সে পজিটিভ হয়ে কোন দিকে আসবে, উপরে আসবে। এই যে উপরে উঠে আসছে। এরপরে পরের অংশটা এক্সপোনেনশিয়াল ফাংশন যেগুলো আছে, যেগুলো এক্সপোনেনশিয়াল, ওগুলাকে ডিফারেন্সিয়েশন করলেও এক্সপোনেনশিয়ালি থাকে। আসলে এক্সপোনেনশিয়াল না বলে আমার বলা উচিত অসীমতটিক যে ফাংশন গুলা। পরের যে অংশটা দেখেন, ভোল্টেজে 1/r আছে না, তাহলে 1/r কে আপনি যদি ইন্টিগ্রেট করেন কি আসবে, 1/r² আসবে। 1/r কে ইন্টিগ্রেট করলে কি আসবে, 1/r² আসবে। এবং একটা মাইনাস আছে, ওই যে ইন্টিগ্রেশনের যে মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন উপরের দিকে গ্রাফটা থেকে যাচ্ছে। সো গ্রাফের ট্রানজিশন এইভাবে। আর একটু ম্যাথ ভালো মতো প্র্যাকটিস করেন, ইন্টিগ্রেশন ঠিক মতো করেন, ইন্টিগ্রেশনের কনসেপ্ট বুঝেন, না হলে পরের দিকে যে আরো বিপদে পড়বেন। এরপরের পড়ালেখা সব হচ্ছে ম্যাথ রিলেটেডই হবে। মানে এইচএসসির পরে যে পড়ালেখাটা আপনারা করবেন, সেটা যদি ডাক্তার যদি না হন, তাহলে ম্যাথ ছাড়া উপায় নাই। যারা ডাক্তার হবেন বা হচ্ছে ভাই সায়েন্সে পড়ুম না, ম্যাথ ট্যাথ এই ফিজিক্স টিজিক্স করুম না, সেক্ষেত্রে ভিন্ন কথা। ওকে, এখন আসেন, আমার এটা ছিল নিরেট গোলকের জন্য, কিন্তু যদি একটা ফাঁপা গোলক হয় তখন কি হবে সেটা আমি দেখাচ্ছি। যে একটা ফাঁপা পরিবাহী গোলকের জন্য আমার অ্যাকচুয়ালি কোথায় বিভব কত হয়, কোথায় প্রাবল্য কত হয় সেটা দেখি। ফাঁপা গোলকের জন্য এবার দেখব ফাঁপা গোলকের জন্য। একটা ফাঁপা গোলকের জন্য কি হয়, তানভীর যে আর্টস ভাইয়া লাস্ট পার্টটা আবার বুঝাবেন ভাইয়া। ক্লাস শেষে ভিডিওটা আরেকবার দেখে নিন, কারণ আমি বুঝলে তো একই জিনিসই বুঝাবো, সেম জিনিস। আপনারা একটু ধীরে ধীরে দেখে দেখে বোঝার চেষ্টা করেন। ফার্স্ট টাইমে জিনিসটা নাও ঢুকতে পারে মাথায়, কারণ পুরা ইন্টিগ্রেশনের কনসেপ্ট। সো ভিডিও যেহেতু সেভ করা থাকতেছে, যেখানে বোঝেন নাই ওরিড হয়েন না, ক্লাস শেষ হওয়ার পরে আবার দেখেন, এরপরও না বুঝলে আমাকে কমেন্টে কোশ্চেন করেন যে ভাই এরপরও আমি বুঝি নাই, তখন চেষ্টা করবো আবার বুঝাইতে ইনশাল্লাহ। এখন আসেন আরো কিছু কোশ্চেন দেখতেছি, আমি কোশ্চেনের অ্যান্সার দিব, এই অংশটুকু পরে নেই। একটা গোলক যদি ফাঁপা হয়, চার্জিত ফাঁপা গোলক, এই গোলকের উপরে চার্জ ছড়াই দিছি। এখন আমরা যখন প্রাবল্য ই দেখব, আমার ভিতরে এবং পৃষ্ঠের প্রাবল্যটা যদি চিন্তা করি, ভিতরে ভিতরে যখন আর লেস দ্যান এ, এই গোলকের ব্যাসার্ধ যদি এ হয়, আর লেস দ্যান এ হলে প্রাবল্যটা 0 হয়, কারণ ভিতরে কোনো বড়রেখা বের হয় না, বড়রেখা বের হয় না। তারপর পৃষ্ঠে প্রাবল্য 1/4πε0 কিউ ডিভাইডেড বাই স্কোয়ার, যখন আর ইকুয়ালস টু এ। আর 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যখন আর গ্রেটার দেন এ। দেখেন আবার রিপিট করতেছি, আমি পৃষ্ঠের ভিতরে আছি, পৃষ্ঠের ভিতরে আছি, ভিতরে কোনো চার্জ থাকবে না। তাহলে ভিতরে যদি কোনো চার্জ না থাকে, ভিতরের প্রাবল্য 0 হবে। পৃষ্ঠে সম্পূর্ণ চার্জটা পাচ্ছি আমি, তাহলে পৃষ্ঠে এ ব্যাসার্ধে পুরো চার্জ কিউ পাচ্ছি। আর পৃষ্ঠের বাইরে চলে গেলে পুরো চার্জ কিউ পাচ্ছি, কিন্তু তখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে বড় আর। তাহলে এইটার জন্য যদি গ্রাফ আঁকতে যাই আমরা, এটার জন্য যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা হবে এরকম, ই ভার্সেস আর, কেন্দ্র থেকে দূরত্ব এ, মানে গোলকের ব্যাসার্ধটা এ, তাহলে আর লেস দ্যান এ, আর গ্রেটার দ্যান এ। আর লেস দ্যান এতে এটা 0 দিবে, খেয়াল করেন এটা 0 দিবে। কেন 0 দিবে, দেখেন ফাংশনটাতেই 0 আছে, 0। তারপর ই এর একটা ভ্যালু পাবো কখন, যে মোমেন্টে আমার পৃষ্ঠে আসবো, তাহলে ই এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, 1/4πε0
কিউ বাই স্কোয়ার। আর এরপরে যখন আমরা পৃষ্ঠ থেকে বাইরে চলে যাচ্ছি তখন আবার এক্সপোনেনশিয়াল। দেখতে পাচ্ছেন, এটা ছিল গ্রাফ। এখন এটা থেকে যদি ভোল্টেজ বের করতে যাই, আমরা ভি এর গ্রাফ যদি চিন্তা করতে যাই তখন কি পাবো? দেখেন ভি এর গ্রাফটা পাশে আঁকি, ভি এর গ্রাফটা পাশে আঁকবো, ভি ভার্সেস আর। কনসেপচুয়ালি চিন্তা করেই আমি যখন একটা চার্জিত গোলক নিচ্ছি, ফাঁপা গোলক, ফাঁপা গোলকের ভিতরের যে বিভব আর পৃষ্ঠের বিভব এক, তাহলে সুষম বিভব হবে। আমার এ পর্যন্ত বিভবটা সেম থাকবে, কন্টিনিউয়াস একটা বিভব থাকবে। এ পর্যন্ত বিভবটা কি? কন্টিনিউয়াস, একটা সুষম বিভব থাকবে। এই বিভবের মান হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এ। তারপর যখন আমি পৃষ্ঠ থেকে বাইরে চলে যাব তখন বিভবটা কমতে থাকবে, কারণ তখন আমার দূরত্ব বেড়ে গেছে, বিভবটা কমতে থাকবে এইভাবে। তাহলে এখানে বিভবটা হবে 1/4πε0 কিউ বাই আর। কাজ শেষ। সুতরাং আপনাদেরকে তাহলে আমি নিরেট গোলক এবং ফাঁপা গোলক এই দুইটার জন্য অ্যাকচুয়ালি কোথায় প্রাবল্য বিভব কত হবে শিখে ফেললাম। গাউসের সূত্র এবং এর অ্যাপ্লিকেশন শেষ। অ্যাকচুয়ালি আমাদের গোটা চ্যাপ্টারটাই শেষ। মানে এই চ্যাপ্টারে আমি আজকে হচ্ছে যে লেকচারটা নিলাম, এরপরে আরেকটা লেকচার নিব, সেখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলা দেখবো। সো নেক্সট ক্লাসটা আমার পুরোপুরি ম্যাথ টাইপ একটা ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমি শুধুমাত্র ম্যাথ সলভ করাবো, থিওরি এই চ্যাপ্টারের পড়ানো শেষ। এখন দেখি কেউ কোনো প্রশ্ন করে থাকলে আমি প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা। আহনাব আকিব ভাইয়া, কালকের লেকচারের পিডিএফ পাচ্ছি না, পাবেন কেমনে? আমি তো দেই নাই, দিব ইনশাল্লাহ, আজকেই দিয়ে দিব। বোরহানুল ইসলাম সামি, ভি জিরো মাইনাস ভিপি হবে না? অবশ্যই ভাইয়া, ভি জিরো মাইনাস ভিপি হবে। আমি আর কি ভিপি মাইনাস ভি জিরো লিখে ফেলছি, আউট অফ প্র্যাকটিস লেখা হয়ে গেছে। আপনি কোশ্চেন করছিলেন যে এইখানে স্লাইডটায় যদি আসি, এই যে কৃতকাজ ই ইন্টু ভিপি মাইনাস ভি জিরো, অবশ্যই এখানে ভি জিরো মাইনাস ভিপি হবে। এখন কৃতকাজ ইকুয়ালস টু, আচ্ছা বাই দ্য ওয়ে এইটা রিলেটেড একটা কোশ্চেন করছিলেন কেউ একজন, অঙ্গন রয়, ই ইন্টু ভিপি মাইনাস ভি জিরো সমান হাফ এমভি স্কয়ার কেমনে করে হলো ভাই, বুঝলাম না। ভাইয়া দেখেন, আপনার বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস টু গতি শক্তি। আমরা যখন কাজ শক্তি ক্ষমতা পড়ছি, বিভব শক্তির যে পরিবর্তন হবে সেটাই কিসে রূপান্তর হয়? গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে ই ইন্টু ভিপি মাইনাস ভি জিরো অথবা ভি জিরো মাইনাস ভিপি, আমরা যদি একেবারে এক্সাক্ট মডেলে থাকতে চাই তাহলে এখানে ভি জিরো মাইনাস ভিপি লেখাটা বেটার, অবভিয়াসলি, কারণ ভি জিরোতে আসছি, কোথা থেকে আসছি? পি থেকে, ভি জিরো মাইনাস ভিপি। তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই। দেখেন আমার তাহলে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, অথবা কাজ শক্তি উপপাদ্যও চিন্তা করতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকের লেকচারটা, চ্যাপ্টার শেষ। এখন দেখেন আপনাদেরকে আমি তাপ গতিবিদ্যার বিশাল একটা শীট দিয়ে দিছি, আমি জানি না আপনারা শীটটা চক্ষু বুলাইছেন কিনা, আই রিয়েলি ডোন্ট নো। শীটটাই কিন্তু একেবারে রচনামূলক, মানে সরি, অনুধাবন জ্ঞান, তারপর হচ্ছে সৃজনশীল কোশ্চেন, এমসিকিউ, বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এবং এই চ্যাপ্টার পড়ার জন্য যা সূত্র লাগবে সব দিয়ে দিছে। আর কি লাগে? ভিডিও লেকচারের লিঙ্ক গুলাও দিয়ে রাখছে ওইখানে, পিডিএফ লেকচারের লিঙ্ক গুলাও দিয়ে রাখছে ওইখানে। এরপরে কেউ যদি এই তাপ গতিবিদ্যা নিয়ে কোনো ঝামেলায় থাকেন, পিটানো দরকার আপনাদের, আর কিচ্ছু না, পিটানো ছাড়া কোনো উপায় নেই। সো আমি ইনশাল্লাহ বাকি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ওইরকম ভাবে পিডিএফ লেকচার তৈরি করতেছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। স্থির তরিতাটাও ইনশাল্লাহ আমি দিয়ে দিব কয়েকদিনের মধ্যে, বাট একটু টাইম দেন। এই কারণে দেখতেই পাইছেন যারা লেকচার শিটটা দেখছেন, মাত্র 26 পেজের লেকচার শিট। সো আমাকে বসে বসে এই 26 পেজের লেকচার শিট গুছাইতে হয়েছে। অনেক জায়গায় আমি নিজ হাতেও টাইপ করতে বাধ্য হয়েছি, কারণ অনেক কোশ্চেন দেখলাম যে নাই, দেওয়া উচিত। সো তখন বসে বসে টাইপ করছি। আমার অ্যাকচুয়ালি এই লেকচার শিটটা বানাইতে ফিজিক্যালি আমার টাইম গেছে মাত্র 16 ঘন্টা। মানে 26 পেজের একটা লেকচার শিট বানাইতে আমার 16 ঘন্টা টাইম দিতে হয়েছে। সো আমি লাস্ট গত ক্লাসে যখন আপনাদের আইসিটি ক্লাস নিচ্ছিলাম, দেখছেন যে আমি একটু, মানে আমার পারফরমেন্স ভালো ছিল না গতদিন। কেন? আমি না ঘুমায়েছিলাম। আমি অ্যাকচুয়ালি গতকালকে ক্লাস নেওয়া শেষ করে ঘুমাতে গেছি আজকে সকাল 6টায়। তার আগের 48 ঘন্টা আমি জেগেছিলাম আপনাদের এই লেকচার শিট তৈরি করার জন্য। এনিওয়ে, ডাজন্ট ম্যাটার, মাঝে মধ্যে একটু পারফরমেন্স এদিক সেদিক হবে, বাট আই এম হ্যাপি। আমার লেকচার শিটটা আপনারা কিভাবে গ্রেডিং করবেন আমি জানি না, আই এম হ্যাপি উইথ দ্যাট লেকচার শিট। যে এই লেকচার শিটটা যদি একটা ছেলে বা মেয়ে পুরাটা সলভ করে টপ টু বটম,
তার জ্ঞানমূলক সব ইনশাল্লাহ হয়ে যাবে, তার অনুধাবনমূলক সব ইনশাল্লাহ হয়ে যাবে, সৃজনশীল রচনামূলক 18টা কোশ্চেন আমি দিছি, সব প্রিভিয়াস 3 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন, কোন কোন টাইপের কোশ্চেন হবে। এরপর আছে আমার ক্লাস লেকচার, 8টা ক্লাস লেকচারে বহুত অঙ্ক করাইছি, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন, ডিউর কোশ্চেন, এমসিকিউ। সো আপনারা প্রিপেয়ার্ড হন ভালো মতো পরীক্ষা দেওয়ার জন্য ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।